শাড়ি পরার সময় আমার রুমে হুট করে শ্রাবণ ভাই ঢুকে পড়লেন। না কোনো শব্দ, না কোনো পারমিশন। ওনাকে দেখে আমি চমকেও যাই। দ্রুত শাড়িটা গায়ে কোনো রকম জড়িয়ে নিই। শ্রাবণ ভাই তখন আমার দিকে না তাকিয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। ওনার এমন কাণ্ডে আমি রেগে গিয়ে বলে উঠলাম, এসব কি শ্রাবণ ভাই? আপনি আমার রুমে কেন এলেন? আসলেন তো আসলেন, কোনো নক না করে চলে এলেন। আমি কথাগুলো বলে খাটের কাছে গিয়ে দাঁড়াই। উনি কপালে এক হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলেন। আমার কথার কোনো উত্তর দিলেন না। আমি আবার বললাম, আমি কি বললাম আপনি শুনেননি? রুম থেকে যান শ্রাবণ ভাই, আমি শাড়ি পরবো। শ্রাবণ ভাই তখন আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বললেন, তো পর, আমি কি তোকে ধরে রেখেছি? কথাটা বলে উনি আবার আগের মতো শুয়ে পড়লেন। ওনার এমন ভঙ্গিমা দেখে এবার আমার প্রচণ্ড রাগ হলো। একে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তার উপর উনি এসে নাটক করছেন আমি কুয়াশা, আইরিন, আর এই বদমেজাজি লোকটা শ্রাবণ চৌধুরী আমার মামাতো ভাই। ছোটবেলা থেকে আমি মামার বাড়িতেই থাকি, বাপ মাহীন মেয়ে তো, তাই আমার আলাদা কোনো ঠিকানা নেই। ঠিকানা থাকলেও সেখানে আমার জায়গা হয়নি, তাই আমার শেষ আশ্রয় মামার বাড়িতে হলো। কিন্তু আমার মামা মামিরা কখনো আমাকে তা অনুভব করতে দেননি। তারা আমাকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন। শুধু এই শ্রাবণ চৌধুরী ছাড়া আমাকে সবাই ভালোবাসে। আমি বুঝি না উনি কেন যে আমাকে সহ্য করতে পারে না। আজ আমার বড় মামার মেয়ে মাইশা আপুর হলুদ অনুষ্ঠান, তাই মেকআপ করে শাড়ি পরতে নিজের ঘরে এসেছি। আপুর ঘরে তার বান্ধবী আর আমার কাজিনরা সবাই মিলে ভিড় করে আছে, তাই একটু শান্তিতে শাড়ি পরবো বলে এখানে এসেছিলাম। কিন্তু কে জানতো এখানে শ্রাবণ ভাই চলে আসবে। আচ্ছা, উনি এখানে এসে শুয়ে রইলেন কেন? ওনার নিজের রুমেও তো যেতে পারতেন। কথাটা ভেবে আমি বললাম, শ্রাবণ ভাই আপনার রুমে গিয়ে ঘুমান। উনি চোখ না খুলেই বললেন, আমার রুমে শান্তরা আছে। শান্তরা হলো শ্রাবণ ভাইয়ের বন্ধুরা। আমি তখন বিরক্ত হয়ে বললাম, তো কি হলো, ওখানে গিয়ে ঘুমালেই তো হয়। এবার উনি আমার দিকে না তাকিয়ে রাগী গলায় বললেন, আমি কোথায় ঘুমাবো, কোথায় ঘুমাবো না তা কি তোকে বলে করব? স্টুপিড মেয়ে একটা, এই কাকের মতো কাকা না করে এখান থেকে বিদায় হও। এমনিতেই মাথা ব্যথা করছে। উনি আমাকে কাক বললেন, এত বড় সাহস! কথাটা ভেবে আমি ওনাকে কিছু বলার জন্য মুখ খুলবো, কিন্তু তখনই হঠাৎ থেমে গেলাম। মাথা ব্যথা? ওনার মাথা ব্যথা করছে? শ্রাবণ ভাইয়ের এমনিতেই মাইগ্রেনের সমস্যা আছে, এটা আমি ভালো করেই জানি। হঠাৎ তীব্র ভালো শব্দ বা চাপ পড়লেই ওনার মাথা প্রচণ্ড ব্যথা করে ছোটবেলা থেকেই। তখন উনি এমনই রেগে যান, বিরক্ত হয়ে ওঠেন, কারোর সঙ্গে ঠিক মতো কথা বলতে পারেন না। আর ওই সময় একান্তে থাকতে পছন্দ করেন শ্রাবণ ভাই। হয়তো শান্ত ভাইয়ারা ওনার রুমে জড়ো হয়েও রইল, এই জন্য আমার রুমে আসলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো উনি কি আর কোনো রুম পেলেন না? আমি তখন একটু ভালো করে শ্রাবণ ভাইয়ের দিকে তাকালাম বিরক্ত ভরা দৃষ্টি নিয়ে। ওনার কপালের শিরাগুলো টান টান হয়ে আছে, বাদামি রঙের, চোখ দুটো লালচে হয়ে রইল। আলো এড়াতে চোখ শক্ত করে বন্ধ করে রেখেছেন। ওনার এমন অবস্থা দেখে আমার রাগটা আস্তে আস্তে নরম হয়ে গেল। আমি তখন ধীর পায়ে হেঁটে জানলার পর্দা টেনে দিলাম, যেন রুমটা একটু অন্ধকার হয়। রুমের লাইট বন্ধ করে ওয়াশরুমের লাইট জ্বালিয়ে দরজা হালকা লাগিয়ে দিলাম। তারপর কোনো রকম শাড়িটা পরে বাইরে বেরিয়ে এলাম। দোতলা থেকে নিচে বেরিয়ে এলাম। দোতলা থেকে নিচে উকি ঝুঁকি দিলাম ছোট মামিকে খোঁজার উদ্দেশ্য, কিন্তু না পেলাম না ওনাকে। তার মধ্যে দীপ্তিকে দেখতে পেলাম। দীপ্তি আমার মামাতো বোন, শ্রাবণ ভাইয়ের একমাত্র বোন। বয়স 13, ক্লাস 7-এ পড়ে। আমি দীপ্তিকে দেখে ডাক দিয়ে উঠি। দীপ্তি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠে, আপু শাড়ি এভাবে পরলে কেন? তোর ভাইয়ের জন্য। আমার কথায় দীপ্তি কিছুটা অবাক হয়ে কি বলে ওঠে, কি?
ও কিছু না, মা আমি কই রে? মা মা তো ছাদে কাজ করছে। ও আচ্ছা, তুই যা তাহলে। দীপ্তির সাথে কথা শেষ করে পুনরায় রুমে ফিরে এসে দেখি শ্রাবণ ভাই এক হাত দিয়ে কপাল ম্যাসাজ করছে। তা দেখে আমি এগিয়ে এসে বসলাম বিছানার পাশে। ওনার কপালে হাত দিতে দিতে নরম কণ্ঠে বলে উঠলাম, অনেক ব্যথা করছে। উনি আমার কথার কোনো উত্তর দিলেন না, শুধু কপালে হাত চেপে ধরে রইলেন। ওনাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগলো আমার। আমি তখন আর কথা না বাড়িয়ে ওনার কপাল মালিশ করতে শুরু করি। উনি তখন চোখ খুলে আমার দিকে তাকালেন, কণ্ঠে বিরক্ত নিয়ে বলে উঠেন, নাটক করিস না, যা এখান থেকে। আমি ওনার কথায় ভ্রু কুঁচকে একটু তেজি কণ্ঠে বললাম, আমি কোথাও যাচ্ছি না, চুপ করে থাকেন। বেশি কথা বললে ব্যথা আরও বাড়বে। আমি কথাটা বলার পরই কিছু বুঝে ওঠার আগেই উনি আমার হাতটা হঠাৎ শক্ত করে চেপে ধরে টান দিলেন। সাথে সাথে আমি ওনার গায়ের উপর এসে পড়ি, ওনার মুখ বরাবর আমার মুখ। আমি তখন অবাক হয়ে বড় বড় চোখে ওনার দিকে তাকাই। উনি তখন আমার কোমর শক্ত করে চেপে ধরে। শ্রাবণ ভাইয়ের হঠাৎ এমন টানে আমি অপ্রস্তুত হয়ে ওনার বুকের উপর আছড়ে পড়লাম। আমার হার্টবিট যেন কয়েক মুহূর্তেই জন্য থমকে গেল। ওনার শক্ত হাতের মুঠোয় আমার কোমরবন্দি। আমি বিস্ময়ে পাথর হয়ে তাকিয়ে রইলাম ওনার লালচে বাদামি চোখের দিকে। রুমের আবছা অন্ধকারে ওনার গরম নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। উনি তখন আমার মুখের সামনে আসা ছোট ছোট চুলগুলো ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। এতে করে ওনার মুখ আমার মুখের খুব কাছাকাছি চলে আসে। ওনার প্রতিটা স্পর্শে আমার শ্বাস অনিয়মভাবে ওঠানামা করছে। আমি তখন ওঠার জন্য নড়ে উঠতে শ্রাবণ ভাই আমার কোমরটা আরও শক্ত করে চেপে ধরে ওনার সাথে মিশিয়ে নিলেন। শ্রাবণ ভাইয়ের চোখের দৃষ্টিটা তখন কেমন নেশালো উন্মাদের মতন মনে হচ্ছিল আমার। ওনার এমন দৃষ্টি দেখে আমার কলিজাটা ধপ করে উঠল খারাপ চিন্তা ভাবনায়। আমি তখন শুকনো ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলে উঠলাম, এসব কি হচ্ছে শ্রাবণ ভাই? ছাড়ুন আমাকে। আমার কথাটা যেন শ্রাবণ ভাইয়ের মস্তিষ্কে পৌঁছাতে সক্ষম হয়নি। শ্রাবণ ভাই তখন ধীরে ধীরে আমার কানে কাছে চুল গুজে দিয়ে সে হাত আমার ঘাড়ের কাছে এনে থামে। ওনার প্রতিটা স্পর্শে আমার শরীর কেঁপে ওঠে। আমি তখন আবারও কিছু বলতে নিব, তার পূর্বে শ্রাবণ ভাই আমার কানের কাছে ওনার মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠে, খুব তো দরদ দেখাতে আসলি, এখন কি হলো তোর দরদের? তোর এই ন্যাকামি কবে বন্ধ করবি কুয়াশা? সব বুঝেও কেন না বোঝার ভান ধরে থাকিস? শ্রাবণ ভাইয়ের প্রতিটা কথা আমার হৃদয়ে মোচড় দিয়ে উঠল। আমার চোখে তখন পানি জমা হতে থাকে। আমি তখন পুনরায় শ্রাবণ ভাইকে ছাড়ার জন্য বলে উঠি, প্লিজ শ্রাবণ ভাই ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। আমার উত্তরটা মনে হয় ওনার পছন্দ হয়নি, এই জন্য উনি আমার কোমর খামচে ধরলেন। ব্যথায় তখন আমি হালকা আর্তনাদ করে উঠি। শ্রাবণ ভাই তখন ঠোঁটের কোণে একটা বিষাক্ত মাখা বাঁকা হাসি রেখে ফিসফিস করে বলে উঠে, দেখে ফেললে কি হবে কুয়াশা? তুই তো এ বাড়ির আশ্রিতা, লোকে তো তোকেই খারাপ বলবে, তোর চরিত্র নিয়েই কথা উঠবে। আমার কি, আমি তো চৌধুরী বাড়ির ছেলে। আশ্রিতা শব্দটা কানে পৌঁছানোর সাথে সাথে আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে পানিগুলো সোজা শ্রাবণ ভাইয়ের মুখের এসে পড়ে, কিন্তু এসবে শ্রাবণ ভাইয়ের কোনো হেলদোল নেই। আজ পর্যন্ত মামার বাড়ির কেউ বা শ্রাবণ ভাই আমাকে কখনো এমন খোঁটা দেয়নি। কেউ আমাকে কখনো আঘাত করে বলেনি যে, কুয়াশা তুমি এই চৌধুরী বাড়ির আশ্রিতা আর আশ্রিতি হয়ে থাকবে। কই, কেউ তো কখনো আমাকে এই কথা বলেনি। তাহলে আজ কেন এ কথাটা বললেন আমায় শ্রাবণ ভাই? কেন বললেন? কেন আমায় আঘাত করলেন? আমি মনের আঘাতটা আর মনে রাখতে পারলাম না। আমি তখন অতিরিক্ত রাগে হুঁশ হারিয়ে শ্রাবণ ভাইয়ের গায়ের ওপর উঠে পড়ি। ওনার পেটের
ওপর বসে পড়ি আমি। আমার 2 পা 2 দিকে রাখা। আমি তখন শ্রাবণ ভাইয়ের বুকে বাহুতে একের পর এক কিল ঘুষি মারতে থাকি। এতেও আমার রাগ কমলো না। তাই আমি ওনার চুল হাতের মুঠোয় নিয়ে টানতে থাকি। আমার এমন আকস্মিক হামলায় শ্রাবণ ভাই মোটেও অপ্রস্তুত ছিলেন না। তাই নিজেকে ঠিকভাবে রক্ষা করতে পারছে না। আমি সবশেষে শব্দ করে কান্না করতে করতে ওনার বুকে কিল ঘুষি মারতে মারতে বলে উঠি, কেন বললেন এমন? কেন বললেন? কেন আমায় আঘাত করলেন? আপনি এত খারাপ কেন শ্রাবণ ভাই? আমি আপনাকে কখনো ভালোবাসবো না। আমি আপনাকে ঘৃণা করি। আপনি আমায় আঘাত করলেন। আমি আপনাকে ক্ষমা কখনো করব না। কথাগুলো বলে আমি আরো জোরে কান্না করে উঠি। ওনাকে মেরে রাগ কষ্ট কিছুই কমছে না। তাই তখন আমি আরো একটা ভয়ঙ্কর কাজ করে বসি। আমি শ্রাবণ ভাইয়ের ওপর ঝুঁকে ওনার বুকে কামড় বসিয়ে দিই। আমার আকস্মিক কামড়ে শ্রাবণ ভাই তখন ব্যথা পেয়ে আ করে চিৎকার করে ওঠেন। তিনি হয়তো ভাবতে পারেননি আমি করব না। শ্রাবণ ভাই তখন রেগে গিয়ে আমাকে ঠাস করে বিছানায় ফেলে দেন। আমি তখন থেমে না গিয়ে উল্টো আরো শক্তি খাটিয়ে ওনাকে মারার জন্য হাত বাড়াই। তখন উনি কোনো কিছু না ভেবে আমার উপর উঠে আমার 2 হাত ওনার 2 হাত দিয়ে আটকে রাখে। আমি তখন ছাড়া পাওয়ার জন্য ছটফট করি। আমাকে তখন দেখতে এমন মনে হচ্ছে যেন আমার উপর কোনো জিন ভর করলো। প্রায় কিছু সময় শ্রাবণ ভাই আর আমার মধ্যে শক্তির লড়াই হওয়ার পর উনি জিতে গেলেন। আমি তখন ক্লান্ত হয়ে থেমে যাই। আর কিছুক্ষণ পর পর ওনার হাত থেকে নিজেকে মুক্তি করার চেষ্টা করি, কিন্তু শক্ত হাতের বন্ধনী থেকে নিজেকে কিছুতেই মুক্তি করতে পারছি না। শ্রাবণ ভাই তখন আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠে, পাগল হয়ে গেলি তুই? কি করেছিস এগুলো? আমি তখন ঘন ঘন শ্বাস নিই আর সারি। এ অবস্থায় আমি ওনাকে বলি উঠি, একদম ঠিক করলাম, যা করলাম ঠিক করলাম বুঝলেন? কুয়াশা দাঁতের সাথে দাঁত চেপে নামটা উচ্চারণ করেন উনি। আপনি একটা পাগল। আমি পাগল হলে পাগলামি তুই কেন করছিস? সরুন আমার উপর থেকে। না সরলে আমি চিৎকার করব। তাতে আমারই সুবিধা হবে। শ্রাবণের কথায় কুয়াশা তখন চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে চোখ খুলে বলে উঠে, দেখুন শ্রাবণ ভাই, আমি আপনাকে আমার ওপর থেকে সরতে বললাম। আমি যদি না সরি, শ্রাবণ বাঁকা হেসে তারা ভাবে প্রশ্নটা করে, আমার ইজ্জতে কলঙ্ক ছুঁয়ে দিবেন তাহলে? কুয়াশা কণ্ঠটা খুবই রুক্ষ শোনালো। শ্রাবণের কানে কুয়াশার কথাটা পৌঁছাতে তার হাতের বন্ধন আগলা হয়ে যায়। শ্রাবণ যে কুয়াশার মুখে এমন কথা শুনবে তা কখনো তার ভাবনাতেই আসেনি। সে তখন ধীরে নীরবে কুয়াশার উপর থেকে সরে এসে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কুয়াশার চোখ দিয়ে তখন এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তা শ্রাবণ দেখার আগে দ্রুত মুছেও ফেলে। সে তখন শোয়া থেকে উঠে খাটের এক কোণায় বসে পড়ে। তার 2 পা খাটের নিচে ঝুলছে। শ্রাবণ ওই সময় উল্টো ঘুরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার এই মুহূর্তে রাগ হচ্ছে প্রচুর। ইচ্ছে করছে সব কিছু শেষ করে ফেলতে। তার এই মুহূর্তে মন চাইতাছে কুয়াশা নামক এই বেয়াদব মেয়েটাকে ঠাস করে একটা থাপ্পড় মারতে। কিন্তু আফসোস, সে চাইলেও সেটা পারছে না। তার মন মস্তিষ্ক সে সময় বারবার বাধা হয়ে দাঁড়ায় এ মায়াবী নারীকে আঘাত করতে। শ্রাবণ রাগে বরাবর শ্বাস ফেলছে আর গ্রহণ করছে। শ্রাবণ কিছুতেই বুঝতে পারছে না কুয়াশা কেন এত অবুঝ, নাকি সে শুধু তার সামনে অবুঝ সাজে। সে তখন আর কোনো কথা না ভেবে রুম থেকে বেরিয়ে যেতে নিলে পিছন ফিরে এক নজর কুয়াশার দিকে তাকিয়ে বলে উঠে, তুই যদি এইসব বুঝতিস কুয়াশা, তাহলে আজ এত বড় কথাটা বলতি না। কথাটা বলার সময় শ্রাবণের কণ্ঠে যেন একরাশ অভিমানী স্বর ভেসে উঠল। সে কথাটা বলে এক মুহূর্ত আর দাঁড়ালো না। দপদপ পা ফেলে ঘর থেকে চলে গেলে যাওয়ার আগে অবশ্যই দরজাটা ঠাস করে লাগিয়ে গেল। দরজার শব্দে কুয়াশা তখন ভয়ে কেঁপে উঠে।
সে দরজার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। তার কান্নায় ভেজা চোখের দৃষ্টি তখন ঝাপসা হয়ে এলো। শ্রাবণের শেষ কথাগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। তখন কুয়াশা ওই সময় ফুঁপিয়ে উঠে বিড়বিড় করে বলতে লাগলো, আমি সবই বুঝি শ্রাবণ ভাই, কিন্তু কিছুই বুঝতে চাই না। আমিও তো আপনাকে ভালোবাসি শ্রাবণ ভাই, কিন্তু এই ভালোবাসার কি কোনো পরিণতি আছে? আপনি চৌধুরী বাড়ির ছেলে, আর আমি তো এই বাড়ির আশ্রিতা। যা আজ আপনি নিজ মুখে বললেন, তার উপর রাইমা আপুর সাথে আপনার বিয়েটা তো পারিবারিকভাবে স্বীকৃত। এত কিছুর পরও আমি কিভাবে সব ভেঙে নিজের সুখটাকে বেছে নেব বলুন তো? কথাগুলো বলতে বলতে সে ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার কান্নার আওয়াজ এই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রইল। বাইরে গান বাজনার শব্দে কেউ হয়তো তার এই আর্তনাদ শুনতে পাচ্ছে না। কিছু সময় কুয়াশা এভাবে কান্না করে গেল। এক সময় তার কান্নার গতি কমে এলো। এই সময় কুয়াশা তার ঘরের দরজা খোলার শব্দ পেয়ে খানিকটা ঘাবড়ে যায়। শ্রাবণ আবার এলো কি না এ ভেবে সে তখন দরজার দিকে তাকাতে দেখতে পায় সুন্দর এক মহিলাকে। ওনার পরনে বাঙালি স্টাইলে হলুদ জামদানি শাড়ি পরা, একটু হেলদি। তিনি মহিলাটি হলো চৌধুরী বাড়ির ছোট বউ। ওনার নাম হচ্ছে মমতাজ পারভিন চৌধুরী। ওনার মুখে হালকা সাজ, বাদামি কালো রঙের মিশ্রণের পিঠ আর ছোট চুলগুলো উন্মুক্তভাবে খুলে রাখা। মমতাজ পারভিন চৌধুরী যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। উনি সব সময় স্টাইলিশ ভাবে চলাফেরা করেন। কেউ ওনাকে দেখলে বলতে পারবে না যে উনি দুই বাচ্চার মা। মমতাজ চৌধুরী কুয়াশার দিকে এগিয়ে এলেন। ওনার চোখে মুখে কড়া শাসন আর রাগের ছাপ স্পষ্ট। তিনি কুয়াশার দিকে এগিয়ে আসতে আসতে তাকে জোহরি চোখে পরখ করতে থাকে। মুখের সাজ এলোমেলো, চোখের কাজল ল্যাপটানো, কোমর সমান লম্বা চুলগুলো সব অগোছালো। শাড়ির আঁচল নিচে ঝুলে রইল, শাড়ির প্রতিটা ভাঁজ কুঁচড়ে রইল। মমতাজ চৌধুরী কুয়াশার সামনে এসে দাঁড়ায়। কুয়াশা মামিকে সামনে দেখে উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছতে থাকে। ওই সময় মমতাজ চৌধুরী বলে উঠেন, কি ব্যাপার কুয়াশা? শ্রাবণ তোমার ঘরে কি করছিল? আর তুমি এমন এলোমেলো অবস্থায় কেন? খানিকটা সন্দেহ নিয়ে কথাটা বলে ওঠেন তিনি। এত রাতেই ওনার বাম চোখের ভুলটা উপরে উঠে যায়। কুয়াশা তখন কিছুটা ভয় পেয়ে তোতলানো গলায় বলে ওঠে, না মানে মামুনি, আসলে চুপ, একদম মিথ্যা বলবে না। মমতাজ চৌধুরী চোখ রাঙিয়ে রাগী কণ্ঠে কুয়াশার দিকে আঙুল তুলে কথাটা বলে ওঠে। তিনি কুয়াশা তোতলাতে বুঝতে পারলেন যে কুয়াশা ওনাকে মিথ্যা বলতে চাইছে। যে মেয়েকে তিনি ছোট থেকে কোলে পিঠে মানুষ করে আসলেন, তার মিথ্যে খুব সহজে ধরে ফেললেন মমতাজ চৌধুরী। কুয়াশা ওনার ধমকে না চাইতেও ফুঁপিয়ে উঠে। মমতাজ চৌধুরী তখন কুয়াশাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কুয়াশা বেশি বাড়াবাড়ি করিস না, মনে রাখিস এ বাড়িতে তোর থাকার জায়গা হয়েছে আমাদের দয়ায়। আমার ছেলে শ্রাবণের দ্বারের কাছে ঘেঁষার চেষ্টা করলে বা তাকে বিরক্ত করলে আমি কিন্তু তোকে এক মুহূর্তের জন্য আর ছাড় দেব না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখ ভালো করে। আর হ্যাঁ, এভাবে একদম বাইরে আসবি না, সুন্দর করে সেজে গুজে আসবি, বুঝলি কি বললাম? জি। কুয়াশার উত্তরের অপেক্ষা করলেন না মমতাজ চৌধুরী। তার পূর্বে তিনি চলে গেলেন। মমতাজ চৌধুরী এই কঠিন কথাগুলো তীরের মতো কুয়াশার বুকে বিঁধল। সে মাথা নিচু করে রইল। তার চোখ বেয়ে তখন না চাইতেও পানি গড়িয়ে পড়ে। কুয়াশা তখন মুখে জোরপূর্বক হাসি এনে চোখের পানিগুলো মুছতে মুছতে ভাবতে থাকে তার প্রিয় মামুনির সেই অদ্ভুত পরিবর্তনের কথা। সেই দিনটা ছিল আজ থেকে 1 বছর আগের। কুয়াশার কলেজের প্রথম দিনগুলোর একটি। সবাই জানে সেদিন মমতাজ চৌধুরী তাকে শাসন করেছিলেন, কিন্তু কেউ জানে না সেই শাসনের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। কুয়াশা আজও ভুলতে পারে না তার ছোট মামুনির সেই রক্ত শীতল করা কণ্ঠস্বর, যা দিয়ে তিনি কুয়াশাকে এক অন্ধকার অদৃশ্য দলিলে সই করতে বাধ্য করেছিলেন। কুয়াশা তখন আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল,
আপনি আমাকে সাজতে বলছেন মামুনি, অথচ আপনার দেওয়া সেই দগদগে ক্ষতগুলো ঢাকার জন্য আজও কোনো প্রসাধনী যথেষ্ট নয় আমার জন্য। যদি শ্রাবণ ভাই জানতো 1 বছর পূর্বে ঠিক ওই দিন আমার সাথে আপনি কী করেছিলেন, তবে কি তিনি আজও আপনাকে তার আদর্শ মা বলে মানতেন? চৌধুরী বাড়ি আজ যেন এক টুকরো স্বর্গের মতো সেজেছে। পুরো বাড়ি জুড়ে কাঁচা ফুলের সুবাসে মমা করছে, সে সাথে রঙিন কাপড় দিয়ে ডেকোরেশন করা। উপরে ছাদে চৌধুরী বাড়ির বড় মেয়ে মাইশা চৌধুরী হলুদের আয়োজন করা হলো। সেখান থেকে ভেসে আসছে ডিজে গানের আওয়াজ, মানুষজনের হইচই, ছোট ছোট বাচ্চাদের চিৎকার, দৌড়াদৌড়ির শব্দ। সব মিলিয়ে আজ বহুদিন পর চৌধুরী বাড়ির বড় থেকে ছোট সকল সদস্য একত্রিত হলো একই ছাদের নিচে। চৌধুরী বাড়ির বসার ঘরে এ মুহূর্তে বড়রা সকলে বসে রইল। সকলে বললেও ভুল হবে, বাড়ির 3 বউয়ের মধ্যে মেজ বউ এখানে আছে। বড় আর ছোট বউ হলুদের অনুষ্ঠানে ব্যস্ত। এই মুহূর্তে বসার ঘরে সিঙ্গেল সোফায় চৌধুরী বাড়ির কর্তা কামাল চৌধুরী বসে রইলেন। ওনার ডান হাতে লাঠি ঝুলছে, বেশি হাঁটাহাঁটি করতে পারেন না উনি। কিছুদিন আগে সিঁড়ি থেকে পড়ে বড় একটা দুর্ঘটনা ঘটালেন তিনি। কামাল চৌধুরীকে নিয়ে ওনার 3 ছেলে বেশ চিন্তায় আছেন। সব সময় বাবাকে চোখে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন তারা, কিন্তু তাদের এত সতর্কতার পরও কীভাবে কামাল চৌধুরী আজ বাইরে বাগানে চলে গেলেন তা ক্ষণাক্ষরেও টের পেলেন না কেউ। ভাগ্যিস ফাতেমা চৌধুরী বাগান দিয়ে যাচ্ছিলেন, ওই সময় শ্বশুরকে দেখে সাথে করে নিয়ে আসলেন। আর ওই দিনকে বাড়ির ভেতরে ওনার উপস্থিতি টের পেয়ে ছেলেরা 3 জন চিন্তিত হয়ে বাবাকে খুঁজতে থাকে। আসলে তারা বড় হয়ে 3-4 বাচ্চার বাপ হয়েও এখনও ছোটই রয়ে গেল। কিছুতেই নিজেদের প্রিয় বাবাকে চোখের আড়াল করতে চান না। ফাতেমা চৌধুরী যখন কামাল চৌধুরীকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন, তখন বড় ছেলে রিপন চৌধুরী বাবাকে দেখে দ্রুত বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে ভয় আর রাগ মিশ্রিয়ে বলে ওঠে, কই ছিলে তুমি এতক্ষণ? ছেলের প্রশ্নে তিনি কিছু বলার পূর্বে ফাতেমা চৌধুরী বলে ওঠেন, ভাইজান, বাবা বাগানে ছিলেন। ফাতেমা চৌধুরীর কথা শুনে রিপন চৌধুরী কামাল চৌধুরীর দিকে তাকিয়ে খানিকটা রাগী কণ্ঠে বলে ওঠে, তুমি বাগানে কি করছিলে? বাবা, একটু হাঁটতে গেলাম, তাই বলে একা একা। তাদের কথার মধ্যে মেজ ছেলে আর ছোট ছেলে চলে আসে। দুজনে বাবাকে দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। তারপর শুরু হয় 3 ছেলের বকাঝকা কামাল চৌধুরীর ওপর। 3 ছেলে বারবার কামাল চৌধুরীকে হুঁশিয়ার করছেন দ্বিতীয়বার যাতে এমন না হয়। কামাল চৌধুরীও বাধ্য ছেলের ন্যায় ছেলেদের সকল কথা শুনল, কিন্তু মেনে চলবে কি না তার কোনো গ্যারান্টি নেই। আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো একবার কুয়াশা নিজেকে দেখে নিয়ে হাঁটা ধরল ছাদের উদ্দেশ্যে। ঘর থেকে বেরিয়ে এক নজর নিচে তাকাতে চোখে পড়ে তার অসহায় নানা ভাইকে, যে ছেলেদের বকা থেকে বাঁচতে কানে হাত দিয়ে রইল। এসব দেখে কুয়াশা হেসে উঠে মনে মনে কামাল চৌধুরী নাতিনকে দেখতে পেয়ে ইশারায় বলে ওঠে, বাঁচাও বোন। নানা ভাইয়ের অসহায় ডাক পেয়ে দ্রুত পায়ে নিচে নেমে এলো কুয়াশা। সে নিচে নামতে নামতে বলে ওঠে, কি হচ্ছে এখানে? পরিপাটি কুয়াশাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে ফাতেমা চৌধুরী মাশাল্লাহ বলে ওঠেন। ওনার মাশাল্লাহ শব্দ শুনে 3 ভাই বকাঝকা বন্ধ করে কুয়াশার দিকে তাকায়। সাথে সাথে তাদের মুখ থেকেও মাশাল্লাহ শব্দ বেরিয়ে এলো। কুয়াশা তখন কিছুটা লজ্জা পেল। ফাতেমা চৌধুরী হাসি মুখে বলে ওঠে, কুয়াশা, তোকে ঠিক আমার সইয়ের মতন দেখাচ্ছে। ফাতেমা চৌধুরী সই বলতে কুয়াশার মাকে বুঝালেন। কুয়াশার মা আর ফাতেমা চৌধুরী একই স্কুলে একই সাথে পড়তেন। শুধু কি স্কুল, কলেজেও তারা একসাথে পড়তেন। সে সাথে ভালো একটা সম্পর্ক ছিল দুজনের মধ্যে। তারপর হুট করে একদিন কুয়াশার মেজ মামা রায়হান চৌধুরী ফাতেমা চৌধুরীর প্রেমে পড়ে যান। তারপর যে তাদের সম্পর্কটা নিয়ে কত কী কাহিনী হলো তা বললেও
সেসব করা যাবে না। ফাতেমা চৌধুরী কথাটা শুনে উপস্থিত সকলের চোখে নোনা জল চিকচিক করে উঠে। প্রিয় বোনের কথা মনে পড়তে রিপন চৌধুরী, রায়হান চৌধুরী, রিজভী চৌধুরী তিনজনের হৃদয় কেঁপে উঠল। তিনজনের তখন মনে পড়ে যায় সেই ব্যর্থ তার কথা। সেই দিন তারা তাদের প্রিয় আদরের ছোট বোনকে বাঁচাতে পারেনি। সে বিষাদমাখা অতীত মনে পড়তে সকলের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কামাল চৌধুরী তো কলিজায় ছোট মেয়েটার কথা মনে পড়তে শব্দ করে আহাজারি করে কেঁদে ওঠেন। এদিকে কুয়াশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সব দেখছে। তার মনে যেন কোনো অনুভূতি হচ্ছে না। সে তখন কোনো কথা না বলে নীরবে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার এই নীরব যাওয়ার দিকে তাকিয়ে রইল ফাতেমা চৌধুরী। কুয়াশা উপরে এসে নিজের ঘরে চলে এলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল। ওই সময় টুক করে তার চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কুয়াশা তখন তার গালে ডান হাত লাগিয়ে বলে ওঠে, মা তোমার মতন দেখতে আমি, তাই না? কথাটা বলার পরই কুয়াশার চোখ বেয়ে একের পর এক অশ্রু গড়িয়ে পড়ে। তার বুকের ভেতরটা খুব অসহায়ভাবে ব্যথা করছে। তার জোরে জোরে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সে কোনো শব্দ করে না, শুধু নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। ওই সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ফাতেমা চৌধুরী। তিনি আয়নায় কুয়াশার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায়ভাবে তার দিকে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। খুবই আপন স্পর্শ পেয়ে কুয়াশা ঘুরে ফাতেমা চৌধুরীকে জড়িয়ে ধরে এবার শব্দ করে কান্না করে ওঠে। ফাতেমা চৌধুরী তখন কুয়াশার পিঠে হাত বুলিয়ে দিতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। কি বা বলবেন তিনি এই জায়গায় এসে, যে তিনি বারবার সব গুলিয়ে ফেলেন, সব কিছু ওনার এলোমেলো হয়ে যায়। এ জায়গায় এসে কুয়াশা তখন কান্না করতে করতে আহাজারি করে বলে ওঠে, কেন মামিমা, কেন আমার ভাগ্য এমন হলো? কেন আমার মা বাবা বেঁচে নেই? কেন তারা আমায় ছেড়ে চলে গেল? আমার যে খুব কষ্ট হয় তাদের জন্য। ও মামিমা, তারা কেন এমন করলো আমার সাথে? তারা কেন আমায় ছেড়ে চলে গেল? কুয়াশার কান্না থামার নাম নেই। তার বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর কষ্ট যেন আজ একসাথে বের হয়ে আসছে। ফাতেমা চৌধুরী তাকে শক্ত করে বুকে জড়িয়ে রাখলেন। তার নিজের চোখ থেকেও নীরবে জল গড়িয়ে পড়ছে, কিন্তু তিনি চেষ্টা করছেন নিজেকে সামলে রাখতে। কিছুক্ষণ পর ধীর গলায় বললেন, সব কিছুর উত্তর সব সময় পাওয়া যায় না মা। কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর আল্লাহর কাছেই থাকে। কুয়াশা মাথা নাড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, না মামিমা, আমি উত্তর চাই না। আমি শুধু আমার মা বাবাকেই চাই। একবার, শুধু একবার। তার কণ্ঠটা ভেঙে যায়, শব্দগুলো যেন বুকের ভেতরেই আটকে যায়। ফাতেমা চৌধুরী তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে চোখ বন্ধ করে ফেললেন। অতীতের সেই রাতটা তার চোখের সামনে ভেসে উঠল। একটা ভয়ঙ্কর রাত, যেদিন সব শেষ হয়ে গিয়েছিল। তাদের এই নীরবতার মাঝে ভিতরে হুট করে প্রবেশ করে দীপ্তি। দীপ্তি দুজনের চোখে পানি দেখে তার মুখের হাসি ধীর করে আগ্রহ ভরা কণ্ঠে বলে ওঠে, কি হলো, তোমরা কান্না করছো কেন? দীপ্তি প্রশ্নটা করে তাদের দুজনের দিকে বড় বড় চোখ করে তাকায়। তারা দুজন তখন নিজেদের সামলিয়ে নেয়। দুজনে দুজনের চোখের পানি মুছে ফেলে। ফাতেমা চৌধুরী তখন বলে ওঠে, ও কিছু না। কিছু তো একটা হলো। কুয়াশা আপু, কি হলো? তোমরা কান্না করছিলে কেন? কুয়াশা তার নাক টেনে মুখে জোরপূর্বক হাসি এনে দীপ্তির মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, কিছু হয়নি। তাহলে কান্না করছিলে কেন? উহু উহু বলে সে পুনরায় নাক টেনে ওঠে। তখন ফাতেমা চৌধুরী দীপ্তির উদ্দেশ্যে বলে ওঠে, তুই এখানে কেন এলি সেটা বল। আরে ভুলে তো গেলাম আমি। কুয়াশা আপু, তোমার জন্য মাইশা আপু অপেক্ষা করছি, তোমার হাতে মেহেদি পড়বে বলে। আচ্ছা তুই যা, আমি আসছি। না, আমি যেতে পারবো না। আপু বলল তোমায় সাথে করে, তবে ছাদে যেতে চললো তো এবার। ও জেঠিমা, তুমিও চলো বলে দুজনের হাত টেনে রুম থেকে বেরিয়ে এলো। তিনজনের ছাদে উঠে এলো। চারদিকে
কড়া লাইটিংয়ে কুয়াশার চোখগুলো ব্যথা করে উঠল। সে চোখে হাত দিয়ে চোখ কষলে সামনে তাকাতে যা দেখল তাতে যেন তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার শ্বাস ভারী হয়ে এলো। ছাদের এক কোণে শ্রাবণের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে রাইমা। পাশে দাঁড়ানো হিমির সাথে খিলখিল করে হেসে কথা বলছে সে, আর মাঝে মাঝেই আলতো করে শ্রাবণের বাহুতে গা ঠেকাচ্ছে। রাইমার এই অতি ঘনিষ্ঠতায় শ্রাবণ ভেতরে ভেতরে কিছুটা বিরক্ত। সে নিজেকে একটু সরিয়ে নেওয়ার জন্য পা বাড়াতেই তার নজর গিয়ে থমকে গেল ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা কুয়াশার ওপর। কুয়াশাও এতক্ষণ এক দৃষ্টিতে শ্রাবণের দিকেই তাকিয়েছিল, কিন্তু দুই জোড়া চোখ এক হতেই সে বিদ্যুৎ বেগে নিজের দৃষ্টি সরিয়ে নিল অন্যদিকে। শ্রাবণ অবাক হয়ে তাকিয়ে রইল সে মায়াবী রূপের দিকে। বাসন্তীর হলুদ রঙের শাড়ি, সামান্য সাজ, আর খোলা চুলে জড়ানো একরাশ তাজা বেলি ফুলের গাজরা কুয়াশাকে ঠিক যেন কোনো এক মায়াবী রাজকন্যা বলে মনে হচ্ছে শ্রাবণের। সে কুয়াশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার এই দৃষ্টি যে কেউ দেখলে খুব সহজে বলে দিতে পারবে এই ছেলে কুয়াশা নামক এই মেয়ের প্রেমে পড়ল। ওই সময় মাইশার পাশে বসে থাকা হাস্যোজ্জ্বল মমতাজ চৌধুরীর চোখ যায় শ্রাবণের উপর। শ্রাবণের মোহে ভরা দৃষ্টি দেখে মমতাজ চৌধুরী কপাল কুঁচকে ফেলেন। ওনার ছেলে কার দিকে এভাবে তাকিয়ে রইল তা দেখার জন্য তিনি শ্রাবণের দৃষ্টি অনুসরণ করে ছাদের দরজার দিকে তাকান। সেখানে কুয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে মমতাজ চৌধুরী রেগে গেলেন। রাগী চোখে তিনি কুয়াশার দিকে একবার তাকান, তো একবার শ্রাবণের দিকে তাকান, আর বিড়বিড় করে ছেলের তাকানোর দিকে তাকিয়ে বলে ওঠে, কি আছে এই মেয়েটার মধ্যে যে এভাবে দেখতে হবে? এদিকে গানের সুরে তাল মিলিয়ে দীপ্তি, লামিয়া, মিম নাচছে। লামিয়া মিম হলো ফাতেমা চৌধুরীর মেয়ে। তাদের পাশে আরও দুজন ছেলে নাচছে। তাদের মধ্যে একজন হলো আরিশ, সে রিপন চৌধুরীর ছোট ছেলে, এবারে কলেজের উঠল। আর পাশে রিফাত, তার বয়স 15, স্কুলে পড়ে। সে হলো রায়হান চৌধুরীর ছেলে। সে সাথে মাইশার ফ্রেন্ডরাও নাচছে। ওই সময় কুয়াশা না চাইতেও শ্রাবণের দিকে একবার তাকালো। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়ে যায়। কুয়াশা তখন পুনরায় তার চোখ নামিয়ে নেয়, কিন্তু শ্রাবণ সে আগেই ন্যায় তাকিয়ে রইল। কিন্তু এবার তার কপাল কিছুটা কুঁচকে এলো কুয়াশার ফোলা ফোলা চোখ দুটো দেখে। এ কি কান্না করলো? মনে মনে কথাটা বিড়বিড় করে বলে ওঠে শ্রাবণ। সে সময় আবার কুয়াশা তার দিকে তাকায়। শ্রাবণ তখন ইশারায় তাকে জিজ্ঞেস করে কি হলো। তার ইশারাকৃত প্রশ্ন বুঝেও কুয়াশা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তাকে ইগনোর করে চলে আসে মাইশার কাছে। মাইশা তখন ব্যস্ত ছিল ফোনে কথা বলতে। ওই সময় হাস্যোজ্জ্বল কুয়াশার চোখ পড়ে মমতাজ চৌধুরীর দিকে, যিনি তার দিকে চোখ গরম করে তাকিয়ে রইল। মামুনির এক দৃষ্টি দেখে কুয়াশার মুখে লেগে থাকা হাসিটা চলে যায়। ওই সময় মাইশা কুয়াশার হাত ধরে তাকে তার পাশে বসিয়ে ফোন কানে ধরে বলে উঠে, কই ছিলি তুই এতক্ষণ? কুয়াশা কুয়াশা কি বলবে তা বুঝতে না পেরে তুতলিয়ে বলে উঠে, এই তো আপু, ও হয়েছে, থাম, আর বলতে হবে না। দেখ তো মেহেদির ডিজাইনটা কেমন? মুখে হাসি রেখে প্রশ্নটা করে উঠে মাইশা। কুয়াশা মাইশার হাতে থাকা ফোনে একটা ব্রাইডাল মেহেদির ডিজাইন দেখালো। খুব সুন্দর ডিজাইনটা। সে ফোনটা হাতে নিয়ে আরও ভালো করে দেখে বলে উঠে, সুন্দর ডিজাইনটা? তাহলে পরিয়ে দে না বোন। আশা দিচ্ছি। কথাটা বলে কুয়াশা মেহেদি নিয়ে বসে পরে। ধীরে ধীরে সে ফোন দেখে এক একটা নকশা মাইশার হাতে ফুটিয়ে তুলছে। এদিকে সকলে যখন গানের তালে নাচছিল, ওই সময় রাইমা শ্রাবণের কাছে এসে তার হাত ধরে ন্যাকামো কণ্ঠে বলে ওঠে, শ্রাবণ চলো না, আমরাও নাচি। এক থাপ্পড়ে তোর 32টা গালের দাঁত ফেলে দিব বেয়াদব কথাকার। বড় ভাইয়ের নাম ধরে ডাকে, কিন্তু আমাদের তো শ্রাবণ রাইমার
আর কোনো কথা না শুনে রাগ নিয়ে বেরিয়ে যায় ছাদ থেকে। শ্রাবণের মূলত রাগটা আগে থেকে উঠেছিল, যখন কুয়াশা তাকে ইগনোর করলো তখন থেকে। আর সেই রাগ এখন রাইমার উপর ফেললো। রাইমা শ্রাবণের বকা শুনে কান্না করে দেওয়ার মতো অবস্থা করলো তার মুখটাকে। ঠিক ওই সময় খালামণিকে দেখতে পেয়ে রাইমা দ্রুত ছুটে এসে স্টেজের পিছনে দাঁড়িয়ে থাকা মমতাজ চৌধুরীকে জড়িয়ে ধরে। রাইমা হলো মমতাজ চৌধুরীর একমাত্র ছোট বোনের মেয়ে। মমতাজ চৌধুরী এবং তার পরিবারের সবাই শ্রাবণ আর রাইমার বিয়ে ঠিক করলো। তারপর সে প্রস্তাব জানালো হয় কামাল চৌধুরীকে। কামাল চৌধুরী ওই দিন তেমন কিছুই বলেন না, শুধু একটুকুই বললেন শ্রাবণের ইচ্ছেতে সব কিছু হবে। এই কথা শুনে সকলে ভেবে নিল শ্রাবণের ভবিষ্যৎ বউ রাইমা হবে। ওই দিন থেকে রাইমাও ভেবে নিল সে শ্রাবণের বউ। তারপর থেকে স্কুল কলেজের বিভিন্ন ছুটি ফেলে রাইমা চৌধুরী বাড়িতে এসে শ্রাবণের সব জিনিসের ওপর বাগ বসাতো। তার রুম গোছানো থেকে শুরু করে তার জন্য জামা সিলেক্ট করে দেওয়া, এভরিথিং সব রাইমা করতো তখন। আর এদিকে শ্রাবণ এইসব বিষয় তেমন কিছুই জানতো না। সে সবসময় রাইমাকে তার বোনের মতনই দেখতো। বর্তমানে রাইমা ন্যাকামো করে মমতাজ চৌধুরীকে বলে উঠে, খালামণি শ্রাবণ আমাকে বকলো। কথাটা বলে সে কান্না করে দেয়। এদিকে অতিরিক্ত গান বাজানার সাউন্ড থাকায় তেমন কেউ রাইমার কান্নার আওয়াজ শুনল না, কিন্তু কয়েকজনের চোখে রাইমার কান্না করার দৃশ্যটা পড়ল। তারা রাইমাদের দিকে এগিয়ে এসে বলল, কি হলো, ওর কান্না করছে কেন? তাদের প্রশ্নে মমতাজ চৌধুরী মুখে হাসি এনে বলে উঠে, তেমন কিছু না, আপনারা যান, অনুষ্ঠান উপভোগ করুন। মমতাজ চৌধুরীর কথায় তারা চলে যায়। এদিকে মমতাজ চৌধুরী রাইমার মাথায় হাত বুলিয়ে মিষ্টি কণ্ঠে বলে উঠে, রাইমা মামনি কান্না করে না সোনা। শ্রাবণ এমনটা কিভাবে করলো খালামণি? আমি ওকে শুধু আমার সাথে নাচতে বললাম। আচ্ছা সোনা, মা আমার কান্না করে না, এবার থামো। মানুষ দেখলে কি ভাববে এত বড় একটা মেয়ে কান্না করছে? মমতাজ চৌধুরী রাইমাকে কোনো রকম বুঝিয়ে কান্না থামালেন। এদিকে শ্রাবণ নিচে এসে সোজা তার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার রাগে কপালের রগগুলো খাড়া হয়ে গেল। শ্রাবণ তখন তার পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে বলে উঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে ইগনোর করছো? কুয়াশার বাচ্চা, তোকে একবার শুধু হাতের কাছে পাই, তারপর দেখে নিব। রাগী কণ্ঠে কথাগুলো বলতে বলতে আয়নার দিকে নজর যেতে শ্রাবণ দেখতে পায় তার বুকে কুয়াশার কামড়ের সেই দাগটা। দাগটা দেখে শ্রাবণের মনে পড়ে যায় সন্ধ্যার সেই ঘটনাটা। সে দাগে হাত বুলিয়ে স্মিত হেসে বলে উঠে, রাক্ষসী মেয়ে একটা, এই কামড়ের শোধও আমি তুলব, দেখে নিস। কথাটা বলে সে বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে, তার দুই পা বিছানার নিচে রাখা। এদিকে কুয়াশার মেহেদি লাগানো শেষ হলে সে নিচে যাওয়ার জন্য ওঠে। তখন মিম কুয়াশাকে নাচার জন্য ডেকে ওঠে। মিম আর কুয়াশা একই বয়সে, শুধু 5 মাসের বড় ছোট তারা। তাদের বন্ডিংটা খুব ভালো। তাদের মধ্যে কুয়াশা বড় আর মিম ছোট। মিম কুয়াশাকে বার কয়েক ডেকে উঠে, এই কুয়াশা এদিকে আয়, নাচবো। কুয়াশা মিমের ডাক শুনে না, বলে উঠে সে নিচে যাবে পানি খেতে। এ বলে সে বেরিয়ে পড়ে। নিচে নামতে নামতে কুয়াশার নজর যায় শ্রাবণের ঘরের বন্ধ দরজার দিকে। সেদিকে তাকিয়ে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যায় নিজের রান্নাঘরের দিকে। এদিকে শ্রাবণ শোয়া থেকে উঠে পড়ে চুরির ঝনঝন আওয়াজে। তার কেন যেন মনে হলো কুয়াশা নিচে আসলো। এটা ভেবে সে যে অবস্থায় ছিল সে অবস্থায় দ্রুত উঠে দরজা খুলে বেরিয়ে পড়ে। করিডরে এসে কুয়াশাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে শ্রাবণ হালকা এসে বিড়বিড় করে বলে উঠে, এবার কোথায় পালাইবি কুয়াশা? কথাটা বলে সে নিচে যেতে থাকে। এদিকে কুয়াশা রান্নাঘরে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে, গ্লাসে ঢেলে নর্মাল পানি মিক্স করে চেয়ারে বসে তৃপ্তি করে খেয়ে নেয়। সে পানি খাওয়ার শেষ করে পুনরায় বোতল ফ্রিজে ঢুকিয়ে রান্নাঘর থেকে বের হতে নিলে কথায় থেকে বিদ্যুতের গতিতে শ্রাবণ এসে কুয়াশার কোমর জড়িয়ে দেওয়ালের সাথে চেপে ধরে।
সব কিছু এত দ্রুত হলো যে কুয়াশা কোনো কিছু বুঝে উঠতে পারল না। সে যখন বুঝলো তার সাথে কি হলো, তখন সে বড় বড় চোখে এলোমেলো শ্রাবণের দিকে তাকিয়ে রইল। এলোমেলো চুল, পাঞ্জাবির বোতামগুলো বুক পর্যন্ত খোলা, এতে তার উন্মুক্ত বুক দৃশ্যমান। কুয়াশা শ্রাবণের বুকে তার কামড় দেওয়ার দাগটাও দেখে, খুব গাঢ়ভাবে কামড়ের দাগটা। ইস, দাগটা দেখে খারাপ লেগে উঠল। কুয়াশার এমনটা না করলেও হতো, কিন্তু তারও বা কী দোষ? ওই সময় শ্রাবণ তার দুর্বলতায় আঘাত করলো, তাই তো সে এমন করলো। কুয়াশা যখন তার ভাবনার মাঝে বিভোর রইল, তখন শ্রাবণ কুয়াশার কোমর চেপে ধরে বলে ওঠে, এবার কোথায় পালাবি কুয়াশা? শ্রাবণের কথায় কুয়াশার হুঁশ ফিরে। সে তখন শ্রাবণকে তার অতি নিকটে দেখে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে তার হাত থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলে ওঠে, শ্রাবণ ভাই, হচ্ছেটা কি? ছাড়ুন, এত সহজে তোকে ছাড়বো না কুয়াশা। আমাকে ইগনোর করার সাহস কোথায় থেকে পেলি তুই? খুব রাগী কণ্ঠে কথাটা বলে ওঠে শ্রাবণ। কুয়াশা তখন তেজি কণ্ঠে বলে ওঠে, আপনি কে যে আমি আপনাকে ইগনোর করতে পারবো না? কুয়াশার এমন কথায় শ্রাবণ কুয়াশার মুখের কাছে তার মুখ নিয়ে বলে ওঠে, আমি তোর জীবনের এমন এক মানুষ যাকে তুই চাইলেও কখনো এড়িয়ে চলতে পারবি না। তার কথায় কুয়াশা কটাক্ষ করে বলে ওঠে, তাই বুঝি? এই শ্রাবণ ছাড়া তুই অচল। শ্রাবণের কথায় কুয়াশা মনে মনে বলে ওঠে, সত্যি শ্রাবণ ভাই, আপনাকে ছাড়া এই কুয়াশা অচল, কিন্তু তা আপনাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না, এটা ভেবে হালকা হেসে দেয়। শ্রাবণ তার হাসির দিকে তাকিয়ে রইল, তার ঠোঁটও হাসি লেগে রইল। সে কুয়াশার হঠাৎ হাসির কারণ বুঝতে পারছে না। কি হলো, হাসছিস কেন? হাসির কথা বললেন তাই হাসছি। কুয়াশার এই কথাটা শ্রাবণের মোটেও পছন্দ হয়নি। সে এমন কি বলল যে এই বেয়াদব মেয়ে হাসছে? কি এমন বললাম সে হাসছিস? বারে, আপনাকে ছাড়া আমি অচল, এটা খুব মজার কথা ছিল শ্রাবণ ভাই। এটা বলে কুয়াশা পুনরায় হাসতে থাকে। শ্রাবণ রেগে গিয়ে কুয়াশাকে ধমক দিয়ে উঠে, চুপ স্টুপিড মেয়ে একটা। শ্রাবণের ধমকে কুয়াশা চুপ হয়ে যায়। সে সময় একটা পরিচিত কণ্ঠ দুজনের কানে ভেসে এলো। কি হচ্ছে এখানে? প্রশ্ন করা ব্যক্তিটাকে দেখে শ্রাবণ দ্রুত কুয়াশার কোমর থেকে তার হাত সরিয়ে আনলো। কুয়াশা তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে ভয়ে তার সারা শরীর কাঁপতে শুরু করলো। নিঝুম কোমরে দুহাত দিয়ে সন্দিহী দৃষ্টিতে শ্রাবণ আর কুয়াশার দিকে তাকিয়ে রইল। নিঝুম হলো রিপন চৌধুরীর বড় ছেলে, ইভান চৌধুরীর বউ। শ্রাবণ তখন একবার আর চোখে কুয়াশাকে দেখে নিল। মেয়েটার ভয়ে পুরো শরীর কাঁপছে, তা যে কারো চোখে খুব সহজে পড়বে। নিঝুম তখন তাদের দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? কি হচ্ছিল এখানে? নিঝুমের কণ্ঠস্বর খুবই তেজি ছিল। তাদের দুজনকে কোনো কথা বলতে না দেখে নিঝুম এবার শ্রাবণের দিকে তাকিয়ে একই স্বরে বলে ওঠে, শ্রাবণ, কি হলো? চুপ করে রইলে কেন? উত্তর দাও, তোমরা দুইজন এখানে কি করছিলে? তাও এভাবে? শ্রাবণ নিঝুমের প্রশ্নে ভয়ার্ত কুয়াশার দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, আসলে ভাবি, আমি কুয়াশাকে পানি। শ্রাবণের কথার মাঝখানে কুয়াশা উচ্চস্বরে পানি শব্দটা উচ্চারণ করে উঠে। তখন শ্রাবণ কথা বন্ধ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। নিঝুমও কুয়াশার দিকে তাকায়। কুয়াশা তখন শুকনো একটা দোক গিলে বলে উঠে, আসলে ভাবি, শ্রাবণ ভাই পানি খেতে আসলো, তাই তাই না শ্রাবণ ভাই? আপনার তো পানি খাওয়ার শেষ, যান, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আমিও যাই। কথাটা বলে কুয়াশা নামিয়ে রাখা গ্লাসটা উঠাতে যায়। এদিকে শ্রাবণ কর্তব্য বিমূঢ় হয়ে রইল। এ মেয়ে মিথ্যা বলল কেন? কথাটা ভাবার সময় নিঝুমের সাথে তার চোখাচোখি হয়। নিঝুম তখন চোখ দিয়ে শ্রাবণকে ইশারা বলে, কি? শ্রাবণ তখন মাথা দুই দিকে দুলিয়ে না বুঝিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে কুয়াশা গ্লাস রেখে নিঝুমকে এড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে নিলে নিঝুম দুহাত মেলে তার রাস্তা আটকিয়ে বলে উঠে, কোথায় যাচ্ছ ননদিনী? নিঝুম কথাগুলো টেনে টেনে বলে উঠল। কুয়াশা তখন কিছুটা ভয় পেয়ে তোতলিয়ে বলে উঠে, ও পুরে, চলো তো। তুমি যাবে না ভাবি? যাবো তো, আগে বলেন এখানে কি হচ্ছিল? নিঝুম কুয়াশার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে কথাগুলো বলে উঠে। কুয়াশা তখন পিছিয়ে যেতে যেতে বলে উঠে, বলো। বললাম না তোমায়,
শ্রাবণ ভাই পানি। কুয়াশা পিছিয়ে যেতে যেতে রান্নাঘরের সেলফের সাথে তার কোমর লেগে যায়। ওই সময় নিঝুম কুয়াশার দুই দিকে তার দুই হাত দিয়ে তাকে বন্দি করে নেয়। সে কুয়াশার মুখের খুব কাছে এসে বলে ওঠে, আমি কোনো ছোট বাচ্চা না যে তুমি যা বলবা আমি তা বিশ্বাস করব। ডিয়ার ননদিনী, আমি নিজের চোখে দেখলাম তোমাদের দুজনকে, তাও এত কাছে। বলো এবার কাহিনী কি? এটুকু বলে নিঝুম হাসি মুখে তাকিয়ে রইল কুয়াশার দিকে। সে তখন নিঝুমের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আমি চাইলেও তোমায় বলতে পারবো না ভাবি। কথাটা ভেবে সে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, কাহিনী কিছু না ভাবি। নিঝুম বুঝলো সহজে কুয়াশার মুখ থেকে কথা বের হবে না, কিন্তু সেও হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। কিছু তো কাহিনী আছে কুয়াশা, সব খুলে বলো আমায়। কুয়াশা চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। নিঝুম তখন কুয়াশার উত্তরের অপেক্ষা করছে তার দিকে তাকিয়ে। কিছু সময় নীরবতায় কেটে গেল। চারদিকে হই হুল্লোড়ের কোনো প্রভাব যেন কুয়াশার উপর পড়ছে না। রান্নাঘরের জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস বয়ে যায় কুয়াশা আর নিঝুমের শরীর জুড়ে। ওই সময় কুয়াশার মস্তিষ্ক জুড়ে মমতাজ চৌধুরীর কঠিন কথাগুলো, সেই সাথে শ্রাবণের আশ্রিতা বলা। মমতাজ চৌধুরীর রাগী দৃষ্টি সব এক এক করে কুয়াশার চোখের সামনে ভেসে উঠতে থাকে। কুয়াশা তখন নিঝুমের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি, আমি এক আশ্রিতা মেয়ে, এই বাড়ি আমার একমাত্র আশ্রয়। আর তুমি কিভাবে এসব ভাবছো? কুয়াশার কণ্ঠে তাচ্ছিল্য ভরা হাসি ছিল। নিঝুম কুয়াশার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায়। সে কুয়াশার দুই পাশ থেকে তার হাত সরিয়ে এনে মায়া জড়ানো কণ্ঠে বলে ওঠে, কুয়াশা, এসব কেমন কথা বোন আমার? তুমি এ বাড়ির মেয়ে হও, এ বাড়ির কোনো আশ্রিতা নও তুমি। সত্য যতই তেতো হোক না কেন ভাবি, সত্য তো সত্যই থাকে, আর আমি আশ্রিতাই থাকবো। কুয়াশার মুখে এসব কথা শুনে নিঝুম এবার রেগে গিয়ে কুয়াশার দুই বাহু ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, একটা চড় মারবো বেয়াদব মেয়ে। এসব কেমন কথা? কে তোমায় বললো তুমি আশ্রিতা? তুমি এ বাড়ির মেয়ে, বুঝলে কুয়াশা? আর কখনো যাতে তোমার মুখে এমন কথা না শুনি। নিঝুমের কথায় কুয়াশার চোখ দিয়ে নীরবে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও তা থামাতে পারছে না। নিঝুম তখন কুয়াশাকে জড়িয়ে ধরে তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, শোনো কুয়াশা, রক্ত বা বংশ দিয়ে কোনো সম্পর্ক হয় না। সম্পর্ক হয় ভালোবাসা দিয়ে। যে ভালোবাসতে জানে না সে সম্পর্ক করতে জানে না। এভাবে নানান কথা বলে নিঝুম কুয়াশাকে বুঝ দিতে থাকে। এদিকে আজ মাইশার বিয়ে উপলক্ষে লন্ডন থেকে চৌধুরী বাড়ির বড় মেয়ে নূপুর চৌধুরী তার সপরিবারে বাংলাদেশে আসবে। হয়তো এতক্ষণে বাংলাদেশের মাটিতে তাদের পা পড়ে গেল। তাদেরকে এয়ারপোর্ট থেকে আনার জন্য রিজভী চৌধুরী আর রিপন চৌধুরীর বড় ছেলে ইভান চৌধুরী দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওদিকে চৌধুরী বাড়িতে কামাল চৌধুরী নিজের ঘরে খাটের উপর হেলান দিয়ে বসে রইলেন। ওনার পাশে রায়হান চৌধুরীও বসে রইল। কামাল চৌধুরী কিছুক্ষণ পর পর নিজের মৃত স্ত্রী আর ছোট মেয়ের ছবির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। এদিকে রায়হান চৌধুরী বাবাকে সামলাতে ব্যস্ত। ওনাকে কান্না থামানোর জন্য তিনি বারবার বলছেন, কিন্তু তিনি কান্না থামাচ্ছেন না। রায়হান চৌধুরী বুঝে গেলেন এই কান্না কুয়াশা আর নূপুর চৌধুরী ছাড়া কেউ থামাতে পারবে না। কিন্তু এখন কুয়াশাকেও এখানে আনা যাবে না। সে এসে যদি দেখে তার নানা ভাই, তার মা আর নানির জন্য কান্না করছে, তাহলে আরও মন খারাপ করবে সে। কিছুক্ষণ আগে স্ত্রী ফাতেমা চৌধুরীর কাছ থেকে রায়হান চৌধুরী তখনকার সকল ঘটনা শুনলেন। সকল ঘটনা শুনে ওনার খারাপ লাগলো কুয়াশার জন্য। ওনারা তিন ভাই সবসময় চেষ্টা করেন তাদের বোনের একমাত্র আমানতের খেয়াল রাখতে, তার যাতে কোনো কষ্ট না হয়। তারা সব দিক দিয়ে খেয়াল রাখার চেষ্টা করে। কুয়াশার পড়ালেখা থেকে শুরু করে জামা কাপড়, এভরিথিং সব কিছুর খেয়াল রাখার চেষ্টা করেন তারা। নিজেদের স্ত্রীকেও বলে দিলেন তার কোনো কিছু প্রয়োজন হলে যাতে তারা তা দেয়। কিন্তু এত কিছুর পরেও কি তারা কুয়াশাকে খুশি রাখতে পারছে? প্রশ্নটা কেন যেন হুট করে রায়হান চৌধুরীর মনে এলো।
তারপর থেকে ওনার চটপট শুরু হয়ে গেল। কুয়াশাকে ইদানিং ওনারা 3 ভাই এত বেশি সময় দিতে পারছেন না। ইদানিং বললেও ভুল হবে, প্রায় বছরখানেক হলো তার সাথে ঠিক করে আড্ডা দেওয়াও হচ্ছে না। রায়হান চৌধুরী এসব ভেবে ভেবে অস্থির হয়ে উঠলেন। অস্থির দৃষ্টিতে তিনি কামাল চৌধুরীর হাতে থাকা তার বোনের হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকানো। এদিকে ঘরে এসে শ্রাবণ বিছানায় বসে বারবার দরজার দিকে তাকাচ্ছে আর বিড়বিড় করে কিছু হিসাব মিলাচ্ছে। কুয়াশা তখন নিজুম ভাবিকে কেন সত্যিটা বলতে দিল না, কেন সে আমাকে আটকালো, সে কি ইচ্ছে করে এমন করলো নাকি ভয় পেয়ে মিথ্যা বলল? ও গাদা মেয়ে একটা, এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল ওর জন্য। কথাগুলো বিড়বিড় করে শ্রাবণ আফসোস করছে কেন যে সে তখন চলে আসলো। নিজম ভাবিকে যদি তখন সব বলে দিত, ইস কত বড় একটা মিস্টেক হয়ে গেল। শিট শিট শিট। কথাগুলো ভাবার সময় হঠাৎ করে নিচ থেকে হই হুল্লোড় শব্দে শ্রাবণের ভাবনার ব্যাঘাত ঘটে। কী নিয়ে নিচে এত হই হুল্লোড় হচ্ছে তা দেখার জন্য শ্রাবণ রুম থেকে বেরিয়ে করিডরে এসে যা দেখল তাতে তার কপালের রগগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। 2 হাতের মুঠো শক্ত হয়ে এলো। বাদামি রঙের চোখ জোড়া থেকে যেন আগুনের লাভা গড়িয়ে পড়বে। শ্রাবণ ওই সময় দাঁতে দাঁত চেপে নিচের দিকে তার ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে নিজের মনেই ফিসফিস করে বলে উঠল, এর জন্যই তোকে মাসুল দিতে হবে কুয়াশা। গল্প শ্রাবণের কুয়াশা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।